সবাইকে স্বাগত দীপ্ত সংবাদের সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ভারী বৃষ্টিতে কক্সবাজারে পাহাড় ধসে মাটি চাপায় প্রাণ গেল ৮ শিক্ষার্থীর। বিভিন্ন জেলায় বাড়ছে নদ নদীর পানি, 4 বিভাগে বন্যার পূর্বাভাস। ভারী বৃষ্টিপাত আগামীকাল অব্যাহত থাকতে পারে, আরও 2-1 দিন অব্যাহত থাকতে পারে, অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শাপলা চত্বর হত্যাযজ্ঞের তদন্ত প্রায় শেষ। প্রধান আসামি শেখ হাসিনা, চলছে যাচাই বাছাই। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ভবিষ্যৎ নির্ধারণী রায় কাল। এই যে গণভোটের প্রক্রিয়াটা অনুসরণ করা হয়নি, এর কারণে পুরো সংশোধনীটাই প্রশ্নবিদ্ধ হয়। এই পঞ্চদশ সংশোধনী পুরোটা বাতিল করবেন না, এটি আমাদের প্রত্যাশা। পুরোটা বাতিল করলে বেশ কিছু ভ্যাকুয়াম বা শূন্যতা দেখা দিবে। আলোচিত এলিট ফোর্স র্যাবের নাম পরিবর্তন সময়ের ব্যাপার। প্রস্তাব করা হচ্ছে 3টি। বাহিনীতে গুণগত পরিবর্তন আনার পরামর্শ বিশেষজ্ঞদের। যদি ওই ফরমেশনই থাকে তাহলে খুব একটা পরিবর্তন, শুধু নাম পরিবর্তন করে কিছু একটা হবে বলে মনে হয় না। সারা দেশের মতো বরগুনায় বাড়ছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা। মশা নিধনে নেই কার্যকর কোনো উদ্যোগ। চিকিৎসা ব্যবস্থা নিয়েও ক্ষোভ সাধারণের। আমার পরিবারের 4 জন মেম্বার, আমরা 8 বার ডেঙ্গু আক্রান্ত হয়েছি। হাসপাতাল থেকে শুরু করে কোথাও ভালো কোনো চিকিৎসা আমি পাই নাই। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে চলে যাচ্ছি পুরো খবরে। কক্সবাজারের উখিয়ায় একটি মাদ্রাসার দেয়াল ধসে ও মাটি চাপার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 8 জনে দাঁড়িয়েছে। ভারী বর্ষণের ফলে বুধবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। এ সময় মাদ্রাসাটিতে কমপক্ষে 30 জন শিক্ষার্থী ছিল। এছাড়া চট্টগ্রামে পৃথক 2টি পাহাড় ধসের ঘটনায় অপর 2 শিশুর মৃত্যু হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে ঝুঁকিতে রয়েছেন 3 পার্বত্য জেলার বাসিন্দারাও। কাদামাটি সরিয়ে একের পর এক বের করে আনা হচ্ছে নিথর দেহ, আর আশেপাশে উঠছে স্বজনদের কান্নার রোল। মর্মান্তিক এ ঘটনাটি ঘটে উখিয়ার কুতুপালং 5 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের A3 ব্লকের একটি মাদ্রাসায়। টানা বৃষ্টিতে হঠাৎ পাহাড়ের একটি অংশ ধসে পড়ে। এতে মাদ্রাসারও দেওয়াল ধসে সঙ্গে সঙ্গে মাটি চাপা পড়ে সেখানকার শিক্ষার্থীরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। সহায়তা করেন স্থানীয়রাও। আহতদের ভর্তি করা হয় হাসপাতালে। দুর্ঘটনাস্থলে আমরা গিয়ে পৌঁছে দেখি আমরা পৌঁছার পূর্বে স্থানীয় কর্তৃক উদ্ধার হয়ে গেছে। কেননা ওইটা স্বল্প একটা দেয়াল ছিল, মসজিদের দেয়ালটা মক্তবের উপর আংশিকভাবে ভেঙে পড়ছে। চট্টগ্রামে বুধবার পাহাড় ধসে প্রাণ গেছে আরও 2 শিশুর। নগরের চশমাহিলের মেয়রগলি ও সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে এই 2 ঘটনা ঘটে। পরিস্থিতির উন্নতি না হওয়ায় এখনও বন্ধ রয়েছে চট্টগ্রাম কক্সবাজার রুটে রেল চলাচল। ভারী বৃষ্টিতে বিভিন্ন স্থানে রেল লাইন পানির নিচে থাকায় মঙ্গলবার থেকে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বৈরী আবহাওয়া বিরাজ রয়েছে রাঙামাটিতেও। বন্যা ও পাহাড় ধসের সংখ্যায় জেলায় খোলা হয়েছে কমপক্ষে 212টি আশ্রয়কেন্দ্র। তবে এসব আশ্রয়কেন্দ্রে বিশুদ্ধ পানি ও শিশু খাদ্যের সংকটের অভিযোগ রয়েছে। এছাড়াও পাহাড়ের মাটি ভেঙে পড়ায় বিঘ্ন হচ্ছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। বান্দরবনে বৃষ্টি ও পাহাড়ি ঢলে দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি। বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি। এতে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। উজানের ঢলে ফেনীর মুহুরী, কুহুয়া ও সিলোনিয়া নদীর পানি আশঙ্কাজনক হারে বাড়ছে। এতে জেলার পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার নদী তীরবর্তী লাখো মানুষের মধ্যে বন্যার আতঙ্ক দেখা দিয়েছে। দক্ষিণের জেলা পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ঝড়ো হাওয়া এবং উত্তাল ঢেউয়ে অন্তত 3টি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অধিকাংশ জেলেকে উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ রয়েছে কয়েকজন। ভোলার তজুমুদ্দিনে মেঘনা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সাগরে 3 নম্বর ও নদী বন্দরে 1 নম্বর সতর্ক সংকেত জারি থাকায় জেলার অভ্যন্তরীণ 5টি রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।
এদিকে আগামী 24 থেকে 72 ঘন্টার মধ্যে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সানজিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তা কক্ষ। আগামী শুক্রবার পর্যন্ত সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। পাশাপাশি চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চল সহ পাহাড়ি এলাকায় ভূমিধসের সতর্কতা দেওয়া হয়েছে। ভারী বৃষ্টিপাত আগামীকাল অব্যাহত থাকতে পারে, আরও 2-1 দিন অব্যাহত থাকতে পারে। তবে ঢাকায় আগামীকাল বৃষ্টিপাতের তীব্রতা তুলনামূলকভাবে কম থাকবে, কিন্তু 11 তারিখ থেকে আবার ঢাকা সহ সারা বাংলাদেশেই বৃষ্টিপাতের তীব্রতা বাড়বে, অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজধানীতে সামান্য বৃষ্টি হলেই ভোগান্তিতে পড়েন নগরবাসী। টানা 3 দিনের বৃষ্টিতে সেই ভোগান্তি চরম আকার ধারণ করেছে। বিষয়টি নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ? দীপ্ত টিভির নিয়মিত আয়োজন জনতার কথায় আজ থাকছে সেই প্রসঙ্গ। সামান্য বৃষ্টি হলেই ভোগান্তিতে পড়ে নগরবাসী। বিভিন্ন জায়গায় পানি জমে থমকে যায় ব্যবসা বাণিজ্য আর নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা। সাথে যানজট আর জলাবদ্ধতার এই চিরাচরিত দুর্ভোগ নিয়ে নগরবাসী কি ভাবছেন? ঢাকা শহরে একটু বৃষ্টি বাদল হলে দেখা যাচ্ছে যে যানজটটা বেড়ে যায়, পানি জলাবদ্ধতা হয়। এখানে হচ্ছে যে আমাদের ড্রেনেজ ব্যবস্থাগুলো ভালো না, আমাদের হচ্ছে যে জনগণেরও এখানে কিছু দায়বদ্ধতা আছে। বাচ্চাদের নিয়ে ডাক্তার দেখাতে এই বৃষ্টির কারণে এই সারাদিন বৃষ্টিতে ভেজা, ডাক্তারের কাছে যাওয়া, আবার টেস্ট করা, আসলে আমার সারাদিনটা অনেক কষ্টই গেছে। ঢাকা শহরের এটা তো আর বলে বোঝানোর উপায় নেই, সব জায়গায় পানি জমাট বাঁধা, আবার রাস্তায় জ্যাম, আবার যে নিজে একটু হেঁটে সব জায়গা তো আর গাড়িতে যাওয়া যাচ্ছে না, একটু হেঁটে যাব সেই অবস্থা হতো না। বৃষ্টির ভিতরে এরকম যাত্রী পাওয়া যায় না। সারাদিনে মানে দুপুরবেলা বেরিয়েছি, দুপুর আগে বেরিয়েছি 12টার দিকে বেরিয়েছি, এই মাত্র 500 টাকা মারছি। ব্যবসায়ীর অবস্থা বেশি ভালো নয়, বৃষ্টিতে লোকজন বাড়িতে পারে না, সারাদিন আজকে পুটুর আজ 2-3 দিন ধরে বৃষ্টিতে অবস্থা খুবই ভয়াবহ খারাপ, কাস্টমার আসতে পাইতেছে না। আজকে আমার মনে হয় 1 বছরের মধ্যে আমি আজকে সর্বনিম্ন দোকানদারি করছি। যাচ্ছি পরের প্রসঙ্গে। শেয়ারবাজারে ধারাবাহিক দরপতন ও অনিয়মের মাধ্যমে হাজারো বিনিয়োগকারীকে ক্ষতিগ্রস্ত করার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পুঁজিবাজারে সংঘটিত বিভিন্ন অনিয়ম ও কারসাজির সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনা হবে। একই সঙ্গে বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে বদ্ধপরিকর সরকার। বিকেলে জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী আরও জানান, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন শেয়ারবাজারে কারসাজির দায়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট 1497 কোটি টাকা অর্থদণ্ড আরোপ করেছে। ধারাবাহিকভাবে শেয়ার মার্কেটের পতন ঘটিয়ে হাজার হাজার বিনিয়োগকারীদের নিঃস্ব করার জন্য যারা দায়ী তাদের চিহ্নিত করা সহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে বর্তমান সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। শেয়ার মার্কেট কেলেঙ্কারির সাথে আরও অন্যান্য যে সকল ব্যক্তি প্রতিষ্ঠান জড়িত কিনা তা উদ্ঘাটনের কার্যক্রম চলমান রয়েছে। রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যার অভিযোগে করা মামলার তদন্ত শেষ হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। তিনি বলেন, এই মামলায় অন্যতম আসামি হচ্ছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া আছেন কয়েকটি বাহিনীর তৎকালীন প্রধান, কয়েকজন সাংবাদিক এবং সাবেক কয়েকজন মন্ত্রী। চিফ প্রসিকিউটর জানান, খসড়া প্রতিবেদনটি যাচাই বাছাই চলছে। ট্রাইব্যুনালের অবকাশকালীন ছুটি শেষে আগামী 21 জুলাই বিচারিক কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। ওই সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন হাতে পাওয়া গেলে প্রসিকিউশন দ্রুত আনুষ্ঠানিক অভিযোগপত্র প্রস্তুত করে ট্রাইব্যুনালে দাখিল করবে বলে আশা করা হচ্ছে। বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের ৫৫ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে দেয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি শেষ হয়েছে। বৃহস্পতিবার রায় ঘোষণা করবে আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ রায়ের জন্য এই দিন ধার্য করেন। টানা 3 দিন শুনানি শেষে রায়ের জন্য আদালত এই দিন ধার্য করল।
এর আগে সোম ও মঙ্গলবার 4 সদস্যের আপিল বেঞ্চে শুনানি করে সুশাসনের জন্য নাগরিক সুজন ও জামায়াত সহ আপিলকারী কয়েকটি পক্ষ তারা সংশোধনীর বিভিন্ন অংশের অস্বচ্ছতা ও অসাংবিধানিক বিষয়গুলো তুলে ধরেন। জানান এর মাধ্যমে সংবিধানের মৌলিক চরিত্রের পরিবর্তন করা হয়েছে। যদি সঠিক প্রক্রিয়া অনুসরণ করা হতো তাহলে জনগণের কাছে যে প্রশ্নটা যেত সেটা হলো জনগণ পঞ্চদশ সংশোধনী সমর্থন করে কি না, এবং এই ভোটের ফলাফল যদি না হতো তাহলে কিন্তু এই সংশোধনী সেখানেই বাতিল হয়ে যেত। কাজে আমি বলেছি এই যে গণভোটের প্রক্রিয়াটা অনুসরণ করা হয়নি, এর কারণে পুরো সংশোধনীটাই প্রশ্নবিদ্ধ হয়েছে। আপিল বিভাগ এই পঞ্চদশ সংশোধনী পুরোটা বাতিল করবেন না, এটি আমাদের প্রত্যাশা। পুরোটা বাতিল করলে বেশ কিছু ভ্যাকুয়াম বা শূন্যতা দেখা দিবে। এই শূন্যতা সাংবিধানিক শূন্যতার জন্ম দিবে এবং এতে বাংলাদেশ নামক রাষ্ট্রটি সাংবিধানিক দৃষ্টিকোণ থেকে নানান জটিলতার মধ্যে পড়তে পারে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবের জন্য নতুন 3টি নাম প্রস্তুত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এগুলো হলো স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি, স্পেশাল ইন্টারভেনশন ফোর্স এসআইএফ এবং পাবলিক প্রোটেকশন ফোর্সেস পিপিএফ। পরিবর্তন আসতে যাচ্ছে কালো পোশাকেও। তবে বিশেষজ্ঞরা বলছেন নামের চেয়ে বাহিনীতে গুণগত বদল আনা বেশি জরুরি, নয়তো জনগণের আস্থা ফেরানো সম্ভব নয়। 2004 সালে প্রতিষ্ঠার পর থেকেই দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় এলিট ফোর্স হিসেবে পরিচিতি পায় র্যাব। কিন্তু সময়ের সাথে সাথে এই বাহিনীর নামের সাথে জড়িয়ে গেছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও গুমের মতো গুরুতর সব অভিযোগ। ক্রসফায়ার ছাড়াও র্যাবের বিরুদ্ধে ঘুষ, চাঁদা নেওয়া কিংবা অন্যের হয়ে জমি দখল করার মতো নানা অভিযোগ দানা বাঁধতে থাকে প্রতিষ্ঠার পর থেকেই। অন্যতম গুরুতর অভিযোগ ওঠে অর্থের বিনিময়ে অন্যের হয়ে হত্যাকাণ্ড চালিয়ে সেটিকে ক্রসফায়ার বলে চালিয়ে দিচ্ছে র্যাব। এই ধরনের একটি বড় ঘটনা প্রকাশ্যে চলে আসে 2014 সালে। নারায়ণগঞ্জে 7 জনকে হত্যা করে শীতলক্ষ্যা নদীতে ডুবিয়ে দেবার অভিযোগ ওঠে। এসব মৃতদেহ ভেসে ওঠার পর বিষয়টি প্রকাশ্যে আসে। ওই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে আছেন র্যাব 11 এর সাবেক 3 কর্মকর্তা। তারা হলেন অব্যাহতিপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ, মেজর আরিফ হোসেন ও কমান্ডার MM রানা। ঠিক আছে, র্যাবের বিরুদ্ধে বিতর্ক আরও জোরালো হয় 2018 সালে টেকনাফের পৌর কাউন্সিলর একরামুল হকের নিহত হওয়ার ঘটনা নিয়ে রেকর্ড করা অডিও প্রকাশের পর। বাহিনীটির বিরুদ্ধে আরেকটি গুরুতর অভিযোগ সরকার বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের তুলে নেওয়া। অনেকটা আকস্মিকভাবে 2021 সালের 10 ডিসেম্বর যুক্তরাষ্ট্রের দিক থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয় র্যাব বাহিনী এবং এর 6 জন কর্মকর্তার উপর। সেখানে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়। 2024 সালে গণ অভ্যুত্থানের পর জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এবং অন্তর্বর্তী সরকারের গুম সংক্রান্ত তদন্ত কমিশন এ বাহিনী পুরোপুরি বিলুপ্তির সুপারিশ করে। তবে আপাতত সংস্কারের পথ বেছে নিয়েছে সরকার। কিন্তু এতে কতটুকু সুফল পাবে জনগণ, এমন প্রশ্ন বিশ্লেষকদের। তারা হচ্ছে সার্ভেন্টস অফ পিপল, সেখানে তারা হচ্ছে সার্ভেন্টস অফ পলিটিক্যাল পার্টি অর একটা এলিট গ্রুপ। অদূর ভবিষ্যতে এর নাম পাল্টিয়ে র্যাবের চরিত্র সংশোধন করতে পারবো, যতক্ষণ পর্যন্ত আইন না পাল্টাবে, যতক্ষণ পর্যন্ত পুলিশ অটোনমাস না হবে। পুলিশের সাবেক কর্মকর্তা মনে করছেন নাম পরিবর্তন করে কোনো বাহিনীর কর্মকাণ্ড পরিবর্তন করা যায় না, দরকার আইনি কাঠামোগত পরিবর্তন। পুলিশের কাজ মিলিটারি দিয়ে করাতে পারবেন না বা ভালো হবে না, স্মুথলি হবে না। এখন ওরা গুলি করবে কিল করার জন্য, আর পুলিশের গুলির মোটোটা হলো প্রোটেক্ট করার জন্য। সেই র্যাবের সমস্ত কিছু থাকছে, তাদের স্ট্রাকচার, তাদের আপনার ফরমেশন, তারপরে তাদের আপনার বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে মিক্স করে দেওয়া। যদি ওই ফরমেশনই থাকে তাহলে খুব একটা পরিবর্তন, শুধু নাম পরিবর্তন করে কিছু একটা হবে বলে মনে হয় না। র্যাবের নাম পাল্টে SIF, PPF এবং SRB এই 3টি নামের মধ্যে যে কোনো একটি চূড়ান্ত করবে মন্ত্রিপরিষদ। এছাড়া র্যাবের কালো পোশাক পাল্টে জলপাই কালার করার কথা থাকলেও সেটিও চূড়ান্ত হয়নি এখনও। তবে র্যাব সদর দপ্তর জানিয়েছে র্যাব সংস্কারে আইনি কাঠামো সহ সার্বিক বিষয়ে এখনও আলোচনা পর্যালোচনা চলছে। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানবাধিকার কর্মী আইরিন খানকে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
আইরিন খানকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়ে বুধবার এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। তিনি জাতিসংঘে বাংলাদেশের বর্তমান স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান চৌধুরীর স্থলাভিষিক্ত হচ্ছেন। আইরিন খান বর্তমানে জাতিসংঘের মানবাধিকার পরিষদের মুক্তচিন্তা ও মত প্রকাশের স্বাধীনতা বিষয়ক বিশেষ রেপার্টিয়ারের দায়িত্বে আছেন। এর আগে তিনি যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত বছর ডেঙ্গুর ভয়াবহতায় আলোচনায় উঠে আসে দেশের উপকূলীয় জেলা বরগুনা। আক্রান্ত হন 10,000-এরও বেশি মানুষ আর প্রাণ হারান 58 জন। এবার বর্ষা মৌসুম শুরুর সঙ্গে আবারও বাড়ছে ডেঙ্গুর শঙ্কা। এই মুহূর্তে আমরা রয়েছি বরগুনা শহরের প্রাণকেন্দ্র 1 নং ওয়ার্ডে এবং গুরুত্বপূর্ণ একটি জায়গায়, যেখানে হচ্ছে বরগুনা সদর থানার একদম পিছনের যে একটি ডোবা রয়েছে আমার পিছনে, আমরা সেই দৃশ্যটা আপনাদেরকে দেখাবো যে এই ডোবাটা যে এই আশেপাশে কোনো ডাস্টবিন না থাকার কারণে এই ডোবার মধ্যে যত ময়লা আবর্জনা আছে সবকিছু কিন্তু এই ডোবায় ফেলছে এবং এখানে থেকেই মূলত ডেঙ্গুর উৎপাদ বাড়ছে। আমার পরিবারের 4 জন মেম্বার আমরা 8 বার ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এবং প্রত্যেকবারই আমার বরিশালে ট্রিটমেন্ট নিতে হয়েছে। বরগুনা সেরকম ডেঙ্গুর কোনো চিকিৎসার কোনো ব্যবস্থা নেই। গেল বছর যখন আমার স্ত্রী সহ আমিও ডেঙ্গুতে আক্রান্ত ছিলাম, হাসপাতাল থেকে শুরু করে কোথাও ভালো কোনো চিকিৎসা আমি পাই নাই। কোনো পরিষ্কার পরিচ্ছন্ন বা কোনো অভিযান, কোনো ওষুধ, কীটনাশক কিছুই দেওয়া হয় নাই। কোনো ব্লিচিং পাউডারের দ্বারা ব্যবস্থা করে না এবং কোনো কর্তৃপক্ষের কোনো উদাসীন কিসের বিনিময়ে চাকরি আমরা জানি না, কিন্তু আমরা কোনো পৌর নাগরিকের সুযোগ সুবিধা ভোগ করতে পারি না। যে হারে ডেঙ্গু বাড়তেছে কিন্তু প্রশাসক কোনো পদক্ষেপ আসলে নিচ্ছে না। বরগুনা 250 শয্যা জেনারেল হাসপাতাল এবং এই হাসপাতালই গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 58 জনের মৃত্যু হয়েছে, যেটা সরকারিভাবে আমাদেরকে জানিয়েছেন। এবং বেসরকারিভাবে বরগুনা জেলায় অসংখ্য মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে অসংখ্য মানুষের, যার কারণে এই জেলাকে হটস্পট বলে ঘোষণা করেছেন। আমরা এই হাসপাতালে আসছি। বর্তমানে এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রায় 25 জন ডেঙ্গু জ্বরে। তো আমাদের ডেঙ্গুর যে টিপিক্যাল সিজন জুলাই থেকে সেপ্টেম্বর অক্টোবর, সেটা এখনো সামনে বাকি। ফলে আমাদের এখন থেকে সচেতনতা জরুরি। সচেতন না হলে আমরা আবার আগের মতো একটা পরিস্থিতির মুখোমুখি হতে পারি। জুন পেরিয়ে জুলাই আসলো, বরগুনা পৌর কর্তৃপক্ষ থেকে মশা নিধনে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। বারবার তাদের সাথে যোগাযোগ করলে তাদের সাথে কথা বলা যায়নি। গত বছর বর্ষা মৌসুমে হটস্পট ঘোষণা হয় বরগুনায়। এবছরও কি তাহলে হটস্পটের আওতায় থাকবেন বরগুনা? এমনটাই জনমনে প্রশ্ন। শাহালি, দীপ্ত সংবাদ, বরগুনা। আগামীকাল বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা 2026 এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে বুধবার সংবাদ সম্মেলনে এই কথা জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। এবারের জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ। মন্ত্রী আরও জানান, রাজধানীর প্রতিটি ওয়ার্ডে মানসম্মত খেলার মাঠ তৈরির জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। এছাড়া আগামী 5 বছরে ধাপে ধাপে ইট ভাটার ব্যবহার কমিয়ে পরিবেশ বান্ধব ব্লক ও অটো ব্রিকের ব্যবহার বাড়ানো হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে 100টা ওয়ার্ডে বা যতগুলো ওয়ার্ড হোক, প্রত্যেক ওয়ার্ডে একটা ভালো খেলার মাঠ তৈরি করতে হবে। এবং তাছাড়া আমরা প্রত্যেকটা স্কুল বাংলাদেশে রিলেট সাথে জন্য একটা খেলার মাঠ থাকে, সেটা কথাবার্তা হইতেছে। 18,000 স্কুলে কোনো খেলার মাঠ নেই। আমাদের চেষ্টা থাকবে আমাদের সরকারের যে প্রতিটি আঙ্গিকে এটাকে উপযুক্ত করে মানুষের জীবন মানকে আরও উন্নয়ন করা। এবারে দেখে নেব সারা দেশের আরও কিছু আলোচিত খবর নিয়ে সংবাদ সংক্ষেপ। নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেল স্টেশনে হামলা ও লুটের শিকার বাঘ প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগম মারা গেছেন। মঙ্গলবার গভীর রাতে তার মৃত্যু হয়। এর আগে শনিবার রাতে স্টেশনের একটি পরিত্যক্ত কক্ষে ঢুকে দুর্বৃত্তরা ববি বেগমকে মারধর করে তার দীর্ঘদিনের সঞ্চিত টাকা লুট করে নিয়ে যায়। রাজবাড়ীর আদালত কার্যালয়ে পুলিশের এক উপপরিদর্শকের ঘুষ গ্রহণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় তাকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। অভিযুক্ত পুলিশ কর্মকর্তার নাম ইসরাফিল হাওলাদার। রাজধানীর বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে 100 কেজি গাঁজা সহ একটি গাড়ি জব্দ করেছে পুলিশ। তবে গাড়ি চালক পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে যায়। বুধবার ঢাকা মহানগর পুলিশ এ তথ্য নিশ্চিত করে।
ঢাকা গোপালগঞ্জ রুটে নতুন একজোড়া কমিউটার ট্রেন চালু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। অভিযাত্রী কমিউটার নামের এই ট্রেন আগামী 10 আগস্ট থেকে যাত্রী পরিবহন শুরু করবে। স্থানীয় জনগণের দাবি ও প্রয়োজনীয়তা বিবেচনায় ট্রেনটি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিনব প্রতিবাদের কারণে পশ্চিমবঙ্গের ডিমের বাজারে এক অভূতপূর্ব দৃশ্য দেখা যাচ্ছে। যেসব আদালতে দুর্নীতিগ্রস্ত নেতাদের তোলা হচ্ছে, তার আশেপাশে ডিম বিক্রেতারা এখন চিৎকার করে হাঁক ছাড়ছে, ভালো ডিম 10 রুপি, পচা ডিম 20। আগে যেসব ডিম পড়ে নষ্ট হতো, এখন সেগুলো কিনতে আসছেন অনেকেই। মূলত ডিম ছোড়ার ট্রেন্ড তৈরি হওয়ার পর থেকেই পচা ডিমের চাহিদা বেড়েছে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। অঙ্গীকার ভঙ্গ করে খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিক কর্মসূচির মধ্যেই ইরানে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। জবাবে বাহরাইন ও কুয়েতের 85টি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে আইআরজিসি। পাল্টাপাল্টি হামলার মধ্যেই তেহরানের সাথে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অকার্যকর বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান নীতিতে বারবার ট্রাম্পের অবস্থান পরিবর্তনকে রাজনৈতিক নাটক বলছেন বিশ্লেষকরা। সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিক কর্মসূচি চলাকালীন ইরানে হামলা না চালানোর অঙ্গীকার করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কথা দিয়ে কথা না রাখার বৈশিষ্ট্য স্বরূপ বরাবরের মতো এবারও অঙ্গীকার ভঙ্গ করে অনুষ্ঠানের মধ্যেই দক্ষিণ ইরানে হামলা চালিয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হরমুজে তেলবাহী জাহাজে হামলার জবাবে মঙ্গলবার ইরানের 80টির বেশি লক্ষ্যবস্তুতে নির্ভুল নিশানায় হামলা চালিয়েছে তারা। জবাবে বাহরাইন ও কুয়েতে 85টি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে আইআরজিসি। পাশাপাশি একটি মার্কিন MQ-9 রিভার ড্রোন ভূপাতিত করার দাবিও করেছে তারা। এমন পরিস্থিতির মধ্যে ইরানের সাথে স্বাক্ষর হওয়া সমঝোতা স্মারক অকার্যকর বলে মন্তব্য করেছেন ট্রাম্প। ফলে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতিও শেষ বলে জানান তিনি। তেহরানের নীতি নির্ধারকদের অসুস্থ ও জঘন্য মানসিকতার কথা উল্লেখ করে তাদের সাথে আলোচনা করা সময়ের অপচয় বলেও মন্তব্য করেন ট্রাম্প। তবে সমঝোতা চুক্তি ব্যর্থ হওয়ার জন্য যুক্তরাষ্ট্রকেই দায়ী করছে তেহরান। বুধবার তুরস্কের রাজধানী আঙ্কারায় আয়োজিত ন্যাটোর শীর্ষ সম্মেলনে এসব কথা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। ইরানে নতুন করে হামলা, ওয়াশিংটন ও তার মিত্রদের মধ্যকার মতবিরোধ, গ্রিনল্যান্ড নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে ন্যাটো শীর্ষ সম্মেলনেও নতুন কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। এমনকি ইরান যুদ্ধে পাশে না পাওয়ায় সম্মেলনের প্রথম দিনেই ন্যাটো নেতাদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প। 2 দিন আগেই ইরানের সাথে আলোচনা ইতিবাচক বলে জানিয়েছিলেন ট্রাম্প। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের বক্তব্য ও কাজের মধ্যে অসঙ্গতি ক্রমশ বাড়ছে। বিশেষ করে ইরান বিষয়ে তার নীতি ও প্রস্তাবগুলো বারবার পরিবর্তন হয় বিশ্লেষকদের কাছে এগুলো রাজনৈতিক নাটক বলে মনে হচ্ছে। অন্যদিকে ইরানের তেল বিক্রির সুবিধা বাতিল, নতুন করে দুই পক্ষের সংঘাত ও ট্রাম্পের যুদ্ধবিরতি শেষের ঘোষণার প্রভাবে বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ভারী বৃষ্টিতে কক্সবাজারে পাহাড় ধসে মাটি চাপায় প্রাণ গেল 8 শিক্ষার্থীর। বিভিন্ন জেলায় বাড়ছে নদ নদীর পানি, 4 বিভাগে বন্যার পূর্বাভাস। শাপলা চত্বর হত্যাযজ্ঞের তদন্ত প্রায় শেষ। প্রধান আসামি শেখ হাসিনা, চলছে যাচাই বাছাই। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ভবিষ্যৎ নির্ধারণী রায় কাল। আলোচিত এলিট ফোর্স র্যাবের নাম পরিবর্তন সময়ের ব্যাপার প্রস্তাব করা হচ্ছে 3টি। বাহিনীতে গুণগত পরিবর্তন আনার পরামর্শ বিশেষজ্ঞদের। সারা দেশের মতো বরগুনায় বাড়ছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা। মশা নিধনে নেই কার্যকর কোনো উদ্যোগ। চিকিৎসা ব্যবস্থা নিয়েও ক্ষোভ সাধারণের। এই ছিল এখনকার মতো। এর সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ডলরেস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।